আবার দেখা হলো মনমিতালিতে আমাদের রঞ্জন পালের সাথে। চেনা মানুষটার হয়তো কিছু কথা আজ অবধি অজানা রয়ে গেছে। যার সাথে মিশছি, যার সাথে গল্প করছি, যার সাথে সেদিনকে এত কথা বলতাম, সেই মানুষটা এখন কেমন আছে, সেই মানুষটার চেহারার ভিতরে যে আরেকটা মানুষ থাকে তার কথা জানার উদ্দেশ্যেই এই মনমিতালি। রঞ্জন, এমনি তো ডাকনাম কি? ডাকতাম তো আমাকে গৌরাঙ্গ বলে। আমার গলাটা ভেঙে গেছে বলে কথা বলতে পারছি না ঠিক মতো। ঠিক আছে, হ্যাঁ, গৌরাঙ্গ বলে। আচ্ছা, বলছি তুই এমনি তোর লাইফটা শুরু করতে গেলে? শুরু তো আমার প্রাইমারি স্কুলিং হচ্ছে হরিসভা বিদ্যা মন্দির সামনেই, ব্যারাকপুর। পুষ্পেনজিৎদের বাড়ির অপোজিটেই সেই স্কুলটা। আমাদের যে পুষ্পেনজিৎ ছোটোবেলাকার বন্ধু আছে, ওদের ঠিক অপোজিটেই প্রাইমারি স্কুল। সেই আমার প্রাইমারি স্কুলে তো আমার বলতে গেলে নিয়ারেস্ট ফ্রেন্ড ছিল হচ্ছে ইন্দ্রনীল। ওর মা স্কুলে চাকরি করতো। ইন্দ্রনীলের তারপর ওইখানে প্রাইমারি করে তারপর হায়ার সেকেন্ডারি বা সেকেন্ডারি, তারপর হচ্ছে সেকেন্ডারি হলো মন্দমাদ স্কুলে। মন্দমাদ স্কুল থেকে পুরো হায়ার সেকেন্ডারি কমপ্লিট করে আরবিসি কলেজ, তারপরে মাদ্রাল বিটি কলেজ নৈহাটিতে মাদ্রাল বিটি, হ্যাঁ বিটি কলেজ। তুই এখন কিসে চাকরি করছিস? আমি এখন আছি ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনে। এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের কাজগুলো থ্রু ল ফার্মের থ্রুতে করা হয়। আচ্ছা, আমি একজন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেজিস্টার্ড এজেন্ট। যেহেতু আমার রেজিস্ট্রেশন আছে, আমি ইচ্ছা করলে বিজনেস করতে পারি। আচ্ছা, যদি আমার সেই ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি থাকে। তুই এই যে তুই কলেজ পাস করলি, আই মিন অ্যাট দি ইয়ার অফ 1991, ঠিক আছে? এই কলেজ পাস করার পরে আজকে যেখানে তুই দাঁড়িয়ে আছিস, এই ইন্টেলেকচুয়াল ফার্মের দাঁড়িয়ে আছিস, তো এই জার্নিটা কী করে করলি যদি শর্টে বলিস? হ্যাঁ, ছোটোবেলা থেকেই আমার একটা মানে কৌতূহল ছিল যে মানুষ এত কিছু আবিষ্কার করে, কিন্তু ব্যাপারটা কী, তাই লোকে কী করে ওর রিকগনিশন পায়। আচ্ছা, আমার মাথাতে কিছুতেই আসতো না। আমি যদি বলে যদি আমি একটা আবিষ্কার করেছি, তাই কি লোকে মেনে নেবে? আচ্ছা, তা তো হতে পারে না। বহুদিন ধরে আমাকে সেই চিন্তা করে করে খাচ্ছিল। আচ্ছা, তারপরে যখন, যার ফলে আরেকটা জিনিস ছিল যে তখন আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম, ভাবতাম যে লোকে এত ইংলিশে কথা বলে কি করে। তখন যদিও ইংলিশের চল অতটা ছিল না, কিন্তু আমার টার্গেট ছিল যে আমি যে করেই হোক একটা ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি করব। আচ্ছা, এবং আমার প্রথম চাকরি ছিল কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয়ে, আচ্ছা, ইজাপুর সেন্ট্রাল স্কুলে, নাম্বার 1 কেবি নাম্বার 1। এবং আমি পুরোপুরি ইংলিশে লেকচার দিতাম সেখানে। আমার মধ্যে আরেকটা ইয়ে ছিল, এটা যে আমার সায়েন্সের প্রতি একটা আসক্তি ছিল, যে এই ধরনের ইনভেন্টিভ ব্যাপারগুলো, যার ফলে আমি ওখানে ফিজিক্সে অনার্সে আমি পড়ি। আমি ম্যাথ অনার্সেও চান্স পেয়েছিলাম। আমি ফিজিক্সে আমার একটু ন্যাকটা বেশি ছিল বলে আমি ফিজিক্স অনার্স নিয়ে পড়ি। ছোটোবেলা থেকে ফিজিক্সের প্রতি একটু আকর্ষণ ছিল, আবিষ্কারের উপরে। তারপরে হঠাৎ তারপরে তো চাকরি বাকরির চেষ্টা করছি, ইন দ্য মিন টাইম বিএডও করছি। আচ্ছা, বিএড করতে করতে তখন কী হলো, হঠাৎ একটা চাকরি পেলাম যেটা কেবিতে। তখন আমার বিএডের রেজাল্ট বেরোয়নি। আচ্ছা, যেদিনকে পরীক্ষা শেষ হলো তার কয়েকদিন বাদেই জয়েন করলাম। তার আগে আমি ইন্টারভিউ দিয়ে রেখেছিলাম। বাহ, যা হোক, আনফর্চুনেটলি কী হলো ব্যাপারটা, সেই বছর থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা রুল বের করে দিল। আগে নিয়ম ছিল 6 মাস কাজ করলেই সে পার্মানেন্ট। আচ্ছা, সেই বছর থেকে নিয়মটা চেঞ্জ হয়ে গেল, যে এর জন্য একটা আলাদা সিস্টেম তৈরি করে দিল অল ইন্ডিয়া বেসিসে। আচ্ছা, এর ফলে তখন দেখলাম যে অনেক টাইম গ্যাপ হবে। তখন আমি অন্য একটা চাকরিতে ঢুকে গেলাম। সেখানেও কিছু কাজ, কয়েক মাস 5-6 কাজ করার পরেই আমি ঢুকে গেলাম বালিগঞ্জে ফার্মা মার্কেট রিসার্চ ইনস্টিটিউট। আচ্ছা, এবং এই মার্কেট রিসার্চটা হচ্ছে মেডিসিনের উপরে। ইন্ডিয়াতে প্রথম এই কোম্পানিটা এক্সপ্লয়েট করেছিল এই রিসার্চটা। নাম হচ্ছে সিমার্ক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। আচ্ছা, এবং বেশ ভালো লোকের সান্নিধ্য পেয়েছিলাম। প্রফেসর চিত্তমিত্র এই জোকা ম্যানেজমেন্টের প্রফেসর ছিল। এর ফলে কী হয়েছে, ডাক্তারের প্রেসক্রিপশনের উপরে একটা বিরাট দখল চলে এলো। আচ্ছা, প্রেসক্রিপশন রিসার্চ কিন্তু আবিষ্কার কিন্তু হচ্ছে না। আচ্ছা, তখনও বুঝতে পারিনি যে আবিষ্কার ব্যাপারটা কী ব্যাপারটা হয়। কিন্তু আরেকটা ইন দ্য মিন টাইম ওই ইয়েতে আমার হঠাৎ একজন এরকম এই লাইনের একজন
মানে কি বলবো, এই দিকপালের সঙ্গে হঠাৎ পরিচয় হয়ে গেল। আমি জানতাম না সে আমাদেরই এক পরিচিত ব্যক্তি ছিলেন। তার সঙ্গে কোথায় কোথায় বললাম, বললো তুমিও তো এটার পরীক্ষা দিতে পারো, তাই নাকি? হ্যাঁ, দিলাম। তখন বুঝতে পারলাম যে ব্যাপারটা এরকম, যে পরীক্ষাটা এখন খুব টাফ হয়ে গেছে, খুবই টাফ হয়ে গেছে। যাই হোক, একটা কথা আছে না, যে মানুষ যেটা চায় সেটা মন দিয়ে চেষ্টা করলে হ্যাঁ সেটা মানুষ আশা করি এগিয়ে যাবে সেই পথে, তার একটা লাইন পেয়ে যায়। যাই হোক, ওই লাইন আমি পেয়ে গেলাম, তখন পাস করে গেলাম। আমি 2002-তে পাস করলাম। আচ্ছা। এবং দেখলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গেজেটে নাম উঠেছে। যাই হোক, আমিও তখনও বুঝতে পারিনি এটার ভ্যালুয়েশন এতটা। ভাবলাম যে বোধহয় এমনি হয়তো পাস করেছি, একটা চাকরি করব। তারপরে আমি তো ইন দি মিন টাইম মার্কেট রিসার্চ কোম্পানিতে 12-13 বছর হয়ে গেল। ওখানে মাঝে মাঝে এই পেটেন্টের উপরে সেমিনার হতো। আচ্ছা। এবং বড় বড় ইউনিভার্সিটির প্রফেসর, বড় বড় আইনজ্ঞরা আসতো এবং বড় বড় তারা লেকচার দিত। এবং ওটা একটা ওদের একটা ফার্মা ইনস্টিটিউটও খুলেছিল, যেখানে মানে অনেককে ফার্মার কোর্স করানো হতো। আমি ওইসব, যেহেতু আমি পেটেন্ট এজেন্ট ছিলাম, আমার ওই ন্যাক দেখে আমাকে ওইসব প্রজেক্টে ঢুকিয়ে দিত মাঝে মাঝে। আচ্ছা। এর ফলে আমার একটা এক্সট্রা নলেজ গ্যাদার হতো। আমি তখন ভাবলাম যে নলেজ যখন গ্যাদারই হয়ে গেছে, তাহলে নলেজটাকে কাজে লাগাতে হবে, আবিষ্কার করে ফেলি। নলেজটাকে কাজে লাগাতে হবে। আবিষ্কার কিন্তু হচ্ছে না, কিন্তু আবিষ্কার হচ্ছে না কিছু। তখন হঠাৎ আমার মনে পড়লো যে আমি এই পরীক্ষা, মানে পেটেন্টের পরীক্ষা দেওয়ার ঠিক কয়েক মাস আগে এরকম একটা অর্গানাইজেশনে গেছিলাম যেখানে পেটেন্টের কাজ হয়, কিন্তু আমার তখনও পাস করিনি দেখে আমাকে এত কম স্যালারিতে অফার করলো, আমি ইচ্ছা করে সেখানে জয়েন করলাম না। ভাবলাম বেশি স্যালারিতে কাজ করছি, কেন আমি এত কম টাকায় যাবো। যাই হোক, এই ইন দি মিনটাইম আমার এক্সপিরিয়েন্স গ্যাদার হচ্ছেই, মানে আমার কোনো গ্যাপ পড়েনি এক্সপিরিয়েন্স আছে জীবনে পর্যন্ত, আজ পর্যন্ত। যাই হোক, ওখানে 12-13 বছর কাজ করলাম। ইন দি মিন টাইম আমি অ্যাপ্লাই করে রেখেছিলাম কয়েকটা জায়গায়। হঠাৎ দেখি এই কোম্পানিতে আমায় ডাকলো, অফার দিল। হ্যাঁ, এখন অফার দিল, আমার তখন এক্সপিরিয়েন্স ছিল না, কিন্তু যেহেতু আমার ওই মার্কেট রিসার্চে একটা বিরাট দখল ছিল, যার ফলে আমি ওরা আমাকে নিয়ে নিল। এবং উইদিন 3 মান্থসের মধ্যে আমাকে ওরা কনফার্মেশন দিল। মানে তোর অফিস কোথায় এখন? আমার কলকাতা বেগবাগানে। বেগবাগান মানে ওখান থেকে আসি, প্রথম থেকে ওখানে আসিস? না, মার্কেট রিসার্চ আমার এটা 3 নম্বর কোম্পানি। আচ্ছা আচ্ছা। যেখানে এই যে পেটেন্টের ফুল ফ্লেজড ওয়ার্ক যেটা হয় পেটেন্টের, সেটা হচ্ছে এই আমি দাসওয়ানি যেখানে আছি আমি, আচ্ছা, সেটা হচ্ছে পুরো পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, আচ্ছা, পুরো এই কাজগুলোই ওখানে হয়। আচ্ছা আচ্ছা। এবং আরেকটু ভালো জিনিস আমি যেটা শুনেছিলাম, এই কোম্পানিটা অল ইন্ডিয়াতে 2 নম্বর র্যাঙ্কে আছে। বাহ। একসময় 1 নম্বর র্যাঙ্কেও চলে গেছিল, এটা শুনেছি, রিলেটেড টু পেটেন্ট। মানে তুই তাহলে যা বলছিস, তোর কিন্তু ছিল, তোর মানে স্বপ্ন ছিল আবিষ্কার। হ্যাঁ, কিছু আবিষ্কার, কিন্তু আবিষ্কার তো করা হলো না। তারপর যেটা আছে সেটা তুই ভালো আছিস বলছিস। হ্যাঁ। তাহলে যদি ধরে নেওয়া যায়, যদি এখন যে কাজটা করছিস সেটা যদি না করতিস, তাহলে তুই কি হতিস? হ্যাঁ, এবার আমি বলতে তাহলে কি, মানে আমি কিভাবে জীবনটাকে তৈরি করি? আমি তো ফার্মা মার্কেট রিসার্চে ছিলাম, সেখানে আমি আবিষ্কার তো করতে পারতাম না। রিসার্চ ওরিয়েন্টেড, মানে মেডিসিনের উপরে বিভিন্ন, আচ্ছা আচ্ছা, মানে ওখানে অল টাইপ অফ মেডিসিনের উপরে মার্কেট রিসার্চ হতো, মানে প্রেসক্রিপশন রিসার্চ হতো। এবং এত সুন্দর রিসার্চ হতো, সেই বড় বড় লোকের মাথা থেকে ওই সব ধরনের ডেটাবেস তৈরি হতো। এবং বড় বড় প্রোগ্রামাররা, টপ প্রোগ্রামাররা আসতো। যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসরও এসেছিল, আমাদের ওখানকার একজন ডিরেক্টর ছিল। এর ফলে যে এই যে মেডিসিন লাইনে আমি পরবর্তীকালে দেখলাম, এই মার্কেট রিসার্চ করার পরে আমার লাইনটা যেন আরও বেশি খুলে গেল। কারণ কি, আমার এখন যে আবিষ্কার রিলেটেড কাজ করি আমি পেটেন্টের উপরে, ফার্মা পেটেন্টের মার্কেটটা স্টার্ট হয়েছে ইন্ডিয়াতে 2005 থেকে। আচ্ছা। কারণ তখন তার আগে প্রোডাক্ট পেটেন্ট ছিল না ইন্ডিয়াতে। প্রোডাক্টের উপরে পেটেন্ট দিত না মেডিসিনের, শুধু প্রসেস অফ প্রডিউসিং দ্য মেডিসিনের উপরে পেটেন্ট দিত। এর ফলে তখন বাজারটা আরও খুলে গেল। তখন আমি দেখলাম যে আমি তো পেটেন্ট তো পাস করেই আছি, তাহলে আমি যদি এরকম একটা লিগ্যাল ফার্মে যেতে পারি,
তাহলে তো আমার তো একদিকে মার্কেট রিসার্চের এক্সপিরিয়েন্স রয়েছে, আর ওখানে বিভিন্ন যারা নাকি ইনভেন্টাররা আসে তারা ওদের ফুল, যারা মেডিসিনাল পেটেন্ট নেয় ওদের ফুল আবিষ্কারটা সেখানে দেয়। আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড মার্কেটে ফার্মা মার্কেট রিসার্চ আছে, তাহলে আমার ফার্মা নন ফার্মা দুটোর ক্ষেত্রেই আমি নিজেকে অ্যাপ্লাই করতে পারবো। এবং আরেকটা জিনিস, মানে আমার কোনো জানা ছিল না, তোর কাছে শুনছি। আরও একটা জিনিস, আমি যখন দিল্লিতে একটা ইয়েতে গেলাম, দিল্লি পেটেন্ট অফিসে একটা হিয়ারিংয়ে গেলাম, আমি তো হিয়ারিং করি পেটেন্টের, সেখানে আমি দুজন সায়েন্টিস্ট আমার সঙ্গে গেছিল, কারণ সায়েন্টিস্টকেও ডেকেছিল তারা। তাছাড়া আমি নিজেও গেছি অনেকবার। সে একটা পেটেন্ট কন্ট্রোলার, যিনি মানে ডেপুটি কন্ট্রোলার, যার আন্ডারে অনেক কন্ট্রোলার আছে, তিনি আমাকে বলছে ইউ আর এ গ্রেট ম্যান। আমি তো অবাক হয়ে গেছি, মানে ব্যাপারটা কি? বলে তুমি ফিজিক্সের ক্যান্ডিডেট হয়ে বায়োটেকনোলজি পেটেন্ট গ্র্যান্ট করিয়ে দিলে। আমি তো ভাবতেই পারিনি জীবন কি হবে, কোথায় কাকে নিয়ে। না, আমি শুধু এইটুকু বুঝেছিলাম যে অনেকে আমায় বলতো যে তুই তো সরকারি চাকরি করলি না, কি করবি, হ্যান ত্যান। আমি সত্যি কথা বলতে আমি ছোটোবেলা থেকেই আমি কোনো চাকরির উপরে নির্ভরশীল ছিলাম না, মানে চাকরি ছাড়া যে কিছু ইনকাম করা যাবে না বা না, এইটুকু শুধু আমি মনে করতাম যে তুমি নিজের বিদ্যাটাকে তুমি যত পারো ইনকালকেট করো, যাতে তোমার মধ্যে এমন একটা স্ট্রেংথ আসে যে কোনো পরিস্থিতিতে তুমি একটা পথ খুঁজে পেয়ে যাবে। সুতরাং অনেকে তো আমি দেখেছি চাকরি করেও সুখী নেই, এমনও আছে অনেকে চাকরি করে আবার। আচ্ছা, এই পরিপ্রেক্ষিতে বলি, এই যে সুখ কথাটা হলো, তোর কাছে সুখের, সুখ আর সাফল্য, এই দুটো পরিভাষা কি? হ্যাঁ, আমার মতে হচ্ছে কাজের স্যাটিসফ্যাকশন যেখানে আছে সেখানেই সুখ, সেখানে সুখ। আর সফলতা? সফলতা, এবার আমি যদি বলি যে স্যাটিসফ্যাকশনের থ্রুতে তুমি যতদূর যেতে পারবে সেটাই তোমার সফলতা। বাহ, ভেরি গুড অ্যান্সার। মানে যেখানে পরিতৃপ্তি পাওয়া যায় সেটাই সুখ। হ্যাঁ, তোমার কাজে তুমি যে সাবজেক্টের লোক, তোমার যেখানে কাজের স্যাটিসফ্যাকশন আসবে, যদি স্যাটিসফাইড ওয়ার্ক হও তাহলে তোমার মেন্টাল গ্রোথও স্যাটিসফাইড হবে, আর মেন্টাল গ্রোথ স্যাটিসফাইড হলে তোমার টার্গেট অ্যাচিভমেন্টও স্যাটিসফাইড হবে, এটাই মনে করি। ভেরি ভেরি নাইস আনসার, ভেরি নাইস আনসার। আমি এমনও অনেক সরকারি চাকরি আমার বন্ধু বান্ধব বলে যে দেখ আমরা সরকারি চাকরি করি, মনে হয় যেন কালকে যদি ছেড়ে দিতে পারি খুব ভালো হয়। বলে এই প্রেশার আমার সহ্য হচ্ছে না, কারণ আমার লাইনের কাজ আমি পাই না, আমি যে লাইন নিয়ে পড়াশোনা করেছি সেই কাজই পাই না। হয়তো ও দেখা সেই দিকে কিন্তু তোর খুব তৃপ্তি, মানে তুই যেমনভাবে যে সেরকমই আস্তে 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 এগিয়ে গেছিস। আমি সত্যি কখনো ডেভিয়েট হয়নি। হ্যাঁ, আমি সত্যি কথা বলতে আমি যখন নাকি ফার্মা মার্কেট রিসার্চে জয়েন করি তখন আমি চাকরি খুঁজে বেড়াচ্ছি, সবে ওই কেন্দ্রীয় বিদ্যালয় থেকে এসছি, এসে তখন সঙ্গে সঙ্গে আমি আমাকে একজন বললো জানো তো ওখানে মার্কেট রিসার্চ হয়, তুমি করবে? মানে কী ব্যাপার, কাজটা কি? বললো যে 100টা প্রেসক্রিপশনের পাতা দেবে তুমি, পার প্যাড তোমাকে একটা টাকা দেওয়া হবে। পার প্যাড কত টাকা দেওয়া হবে? তখন 1998-এ বলছে পার প্যাডে তোমাকে কত 20 টাকা দেওয়া হবে। আমি কী হলো, এইটা কেউ কাজ করে নাকি? আমার মনে আছে, ঠিক আছে বেকার যখন বসে আছি একটা মাস করে দেখি, প্রথম মাসে আমি পেলাম কত, 180 টাকা। আচ্ছা, হ্যাঁ, সেকেন্ড মাসে পেলাম কত, 160 টাকা। তারপর আমি কাজ ছেড়ে দেবো বলে চলে আসছি। ঠিক সেদিনকে আমার ডাকলো, বললো তোমায় পার্মানেন্ট করে দিলাম, তোমাকে আপাতত 1500 টাকা মায়না, পিএফ গ্র্যাচুইটি হ্যান ত্যান কি দেবো। হ্যাঁ ঠিক আছে, বেকার যখন বসে আছি ওই, হ্যাঁ তখন 1998-এ মনে আছে, 3 আগস্ট 1998-এ আমি মানে ঢুকেছিলাম। 2 মাস মানে আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে আমাকে করে দিল। তারপর আস্তে আস্তে গ্র্যাজুয়েশন মানে গ্র্যাজুয়ালি মানে আমি ওখানকার ব্র্যান্ড ম্যানেজমেন্টের মানে টপ র্যাঙ্কে চলে গেলাম। মানে আমার হাতে পুরো ব্র্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমটাই দিয়ে দিল মেডিসিনের। কি অদ্ভুত না, ঠিক যেন মনে হচ্ছে লাইফের গ্রাফটা ইসিজি লাইনের মতো কেঁপে 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 এগিয়ে যাচ্ছে। আমি কখনোই আশা জানতাম না যে আমি এইটুকু মনে রাখতাম যে কি আমার টার্গেটে আমি মানে আমার লাইন থেকে বিচ্যুত হবো না। এখানে এসে তুই যেমন সুন্দর একটা আনসার দিলি, এখানে এসে তুই নিজেকে কি বলে আজকের দিনে দাঁড়িয়ে তুই নিজে সুখী না সফল? আমি সুখী সাফল্য এখনও তো সেটা সেইভাবে বলা যায় না, সেটা ফ্রেম অফ রেফারেন্সের উপর নির্ভর করে কে কতটা সুখী কে কতটা সাফল্য। এইটুকু আমি বলতে পারি যে আমি যে পথে যাচ্ছি একটা স্টেডি ওয়েতে আমি এগোচ্ছি। তাহলে তুই সুখী?
হ্যাঁ অন অ্যান অ্যাভারেজ আমি সুখী আছি। কারণ তুই নিজের মতো করে কেউ তো অ্যাবসলিউট কাজের স্যাটিসফ্যাকশন দিয়ে যেটা বলবি, হ্যাঁ কাজের দিকে স্যাটিসফ্যাকশন আমার আছে, কারণ আমি আমার যে সাবজেক্ট সেটাকে আমি ফুল ইউটিলাইজ করতে পারছি। প্লাস ওই সাবজেক্ট, যেহেতু আমার সাবজেক্ট ফিজিক্সকে বলা হয় কুইন অফ অল সায়েন্সেস, এর থ্রুতে আমি বিভিন্ন, যেমন ফার্মা লাইনে আমি অনেকটা ঢুকে গেছি, আরও নন ফার্মা লাইন, বায়োটেকনোলজি লাইন। তাহলে তুই যদি নিজেকে সুখী বলিস তাহলে বলতে পারিস কি তুই সফল? হ্যাঁ আমি এমনও দেখেছি অনেকে আমায় বলে, প্রথমে যারা বলেছিল তখন এখন আমাকে দেখে তারা অবাক হয়ে যায়, ভাবে যে কি করে হলো এটা। খুব সুন্দর তোর এই অধ্যায়টা, খুব সুন্দর বল। আমি আরেকটা কথা বলছি, আমি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে ডাইরেক্ট সাব ইন্সপেক্টর কল পেয়েছিলাম 92-তে। আমার তখন সত্যি কথা বলতে আমায় বললো আপনি কি যাবেন, তাহলে আপনাকে আমি ট্রেনিংয়ে পাঠিয়ে দিচ্ছি। আমার হাইট টাইট সব ইয়ে করা হয়েছে, তখন বোধ হয় 5.22 নিতে, এত ইঞ্চি নিতে। আমার সমস্ত কিছু হয়ে গেল, বললো আপনাকে ট্রেনিংয়ে পাঠিয়ে দিই, যদি যান তাহলে উইলিং করুন। আমার সত্যি কথা বলতে আমার যেহেতু ওই লাইনে আমি গ্রো করতে পারবো না, আমি নট উইলিং করে চলে আসি। আমি তো সরকারি চাকরি ছেড়ে দিয়েছি। ভালো করেছিস। ডাইরেক্ট সাব ইন্সপেক্টর, নিজের সন্তুষ্টিটা আগে বলো, তবে ডাইরেক্ট সাব ইন্সপেক্টর। খুব সুন্দর বললো, সন্তুষ্টি যেখানে থাকে সুখ সেখানে আপনি চলে আসেন। ডাইরেক্ট সাব ইন্সপেক্টর, তাও আমি বলে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, এতদিন ধরে এই যে তোর মানে আরবিসি কলেজ, আমাদের যেহেতু এই যোগসূত্রটা আরবিসি কলেজের কোনো স্মৃতি মনে পড়ে? কোনো কীরকম মনে পড়ে? হ্যাঁ, তখনকার দিনে আমার জন্য, এখন জানি না, আমি অনেক দিন যাই না এখন এনভায়রনমেন্ট কেমন। তখন একটা এনভায়রনমেন্ট ছিল যেটা, যে আমাদের যারা প্রফেসর ছিল, প্রফেসরদের মধ্যে একটা দেখতাম যে আমাদের মনে এত একটা এনথুজিয়াস্টিক ভাব এনে দিত, যার ফলে আমরা স্পন্টেনিয়াসলি লেখাপড়া করতাম। আর এনভায়রনমেন্টটা এমন ছিল, একটা আনন্দর মধ্যে ছিল। এমনি মানে কলেজে বাদরামি বা কলেজে আকাশ বা সেরকম কোনো ঘটনা বন্ধুদের সাথে? আমার মনে আছে, একটা ঘটনা বল। আমার মনে আছে, আমার প্র্যাকটিক্যাল রুমে আমারই যে মানে একজন ছিল, নামটা আমি অনেকটা মনে করতে পারছি না ডাক নামটা, সে পরে বোধহয় ফিজিক্সটা ছেড়ে দিয়েছিল, আমি তাকে পার্টনার হিসেবে নিয়েছিলাম। যাই হোক, তো ছোটোবেলাকার ব্যাপার, তো সে হয়তো ভুল বুঝেই আমার সার্কিট অ্যারেঞ্জমেন্টে গন্ডগোল করে দিত, ইলেকট্রিক্যাল সার্কিট অ্যারেঞ্জমেন্টে প্র্যাকটিক্যালে। তাতে আমার সঙ্গে একবার ওর মানে ছোটোখাটো একটা মারপিট মতো হয়ে গেছি। আচ্ছা, ঠিক আছে, যাও, প্রফেসররা সবাই জানে। আর সেই সময় কলেজে রাজনীতি? আমি রাজনীতিতে ঢুকিনি, দেখতাম। আমি ছোটবেলা থেকে এমনি ক্যান্টিন, লাইব্রেরি কোনো ঘটনা মনে পড়ে, পুরনো স্মৃতি? হ্যাঁ, ওগুলো আমার তো ওখানে সত্যি কথা বলতে যে আমার যেটা ছিল, আমাদের ব্যাচের মধ্যে আমরা যেটা দেখেছি, খুব একটা ইউনিটি ছিল যেটা বলছি। এবং এখনও যাদের সঙ্গে আমার কথা হয়, সত্যি কথা বলতে তাদের মধ্যে একটা এখনও আমি মনে করি যে একটা এর টাইপ অফ মানে আকর্ষণ আছে, যার ফলেই আমি এই আমার মনে আছে, আমি যখন এই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে এসেছি, জয়ন্ত তখন ছিল, আমার জয়ন্তর বাড়িতে বোধহয় আমি একদিন গেছি, তখন বোধহয় জয়ন্তই তোকে ফোন করেছে যে এরকম রঞ্জন পাল বলে একজনকে। তখন আমি বললাম, আরে ও তো আমাদের স্কুলে আছে, ও আবার এখানে, বুঝতে পারি আমি প্রথমে বুঝছি আমার স্কুল হোয়াটসঅ্যাপে। তারপরে বললাম আচ্ছা, এই যে এত বছর বাদে কলেজ পাস করেছিস, নিজের মতো নিজের সংসার গোছাচ্ছিস, এত বছর বাদে এই যে এতগুলো ছেলে এতগুলো ছেলে হুড়মুড়ি ঢুকে পড়লো তোর লাইফে, মানে তোর স্ক্রিনের মধ্যে, অনেকে মনে করতে পারছিস, অনেকে চিনতে পারছিস, অনেকে মনে করতে পারছিস না। এটা তোর কাছে কেমন লাগে? বিরক্তিকর না আরামদায়ক? না আরামদায়ক। জাস্ট এ মিনিট, ওয়াটার। এটা আরামদায়ক লাগে, কারণ অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ লাইফ আমাদের বয়স বাড়বেই, আমাদের দেহের গঠন চেঞ্জ হবে, সুতরাং সবার তো সমান গ্রোথ সব দিকে হয় না। তাতে মানুষের ফেস কাটিংও কিছু চেঞ্জ হতে পারে, তাতে হয়তো চিনতে পারবো না, পরে চিনলে একটা আনন্দ পাবো, আনন্দ লাগে, আনন্দ হয়।
তো এইটাতে গেলে তোর জীবনে অধ্যায়ের কথা, মানে পড়াশোনা, চাকরি, এগুলো ঠিকঠাক চলছিল। তো এর মধ্যে এই গৃহিণীকে কোথায় খুঁজে পেলি? হ্যাঁ, এবারে এটা ভালো সাবজেক্ট। হ্যাঁ, ভালো সাবজেক্ট। এবারে কি হয়েছে, আমি তো বিয়ের চেষ্টা করছি অনেকদিন ধরেই, বিয়ের অনেকদিনের চেষ্টা করছি। আমার এটা খুব কম। এবার আমার আত্মীয়রা আমার উপর প্রচণ্ড বিরক্ত, মেয়ে কিছুতেই পছন্দ হয় না। আচ্ছা, ঠিক আছে, বলতে গেলে মোর দ্যান 100 মেয়ে আমি দেখেছি। এটা ওই রেকর্ড, আর বিশেষে এটা বোধহয় রেকর্ড করেছো, এটা বোধহয় রেকর্ড। কোথায় দেখেছি, কৃষ্ণনগর, গেদে, বনগাঁ, বীরভূম, বাঁকুড়া, সব জায়গায় ঘুরে ঘুরে মেয়ে দেখেছি মার সঙ্গে, শুধু মাকে নিয়ে যেতাম। তখন একজন আমার লোকাল বললো যে এরকম শ্যামনগরে একটা মেয়ে আছে, দেখবেন। আর আমি কোথাও একা যেতাম না, মাকে নিয়ে যেতাম। আচ্ছা, কারণ দিদিদের বিয়ে হয়ে গেছে, দিদিরা যখন বলতো, দিদিরা বলতো তাও যখন ফাইনাল হবে তখন আমরা যাব। আচ্ছা, তো তুই আর বুঝে গেছিস যে ভাইয়ের ক্যারেক্টার ফালতু যাওয়া। হ্যাঁ, তখন মাকে নিয়ে গেলাম, শ্যামনগরে গেলাম। যাই হোক, সেদিনকে ওদের বাড়িতেও অনেকে ছিল না, কয়েকজন ছিল, মা ছিল না, জানতো না ওর মা যে আজকে আমি যাব। ওর মা একটা আর্জেন্ট কাজে বেরিয়ে গিয়েছিল ওই সময়। যাই হোক, ওর বৌদি টৌদিরা ছিল, আর অনেকে ছিল, দাদা ছিল। কথাবার্তা হলো, তারপরে মানে এটা তো মানে হঠাৎ করে দেখে তারপর এলো, মানে এতে এর মধ্যে তোর ব্যক্তিগত কোনো এফোর্ট বিশেষ ছিল না? আমার পুরো সোশ্যাল ম্যারেজ। আচ্ছা, ব্যক্তিগত সোশ্যাল ম্যারেজ। এবং আমার বিয়েতে আমি অনেক লোক নিমন্ত্রণ করেছিলাম। মানে তোর ইচ্ছা ছিল, কিন্তু তোর চেষ্টাটা স্বাভাবিক নয়, মানে রেগুলার প্রকৃতির না আর কি। যাবো দেখবো, মানে নিজে যে চেষ্টা করে একটা মানুষকে নিজের মতো করে গুছিয়ে পছন্দ করা, সেটা করিস না। মাকে নিয়ে যেতিস, দেখা না, আমি শুধু মাকে নিয়ে যেতাম একটাই কারণে, যে একটা গার্জিয়ানের একটা মতামত থাকতে পারে। হ্যাঁ, সেটা বটে, কিন্তু মা বলতো আলটিমেট আমার পছন্দই সব পছন্দ। ঠিক আছে, তারপরে মা বললাম ঠিক আছে। আর আমি সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে কোনো মানে যে কোনো টাকা পয়সা নিয়ে বিয়ে দেওয়া, আমার সার্কেলে যারা আমার ছোটোবেলা থেকে বন্ধু, কেউই টাকা পয়সা নিয়ে বিয়ে করেনি, এবং আমিও করবো না। এবং সেই জন্য আর করার কোনো চিন্তা ভাবনা নেই তো? হ্যাঁ, আর করার কোনো চিন্তা ভাবনা নেই তো? না না, করিস নি, মানে করবো না বললে আবার চিন্তা ভাবনা আছে? না না না, মানে আমি না করবো না, মানে তখন বলছি, তখনকার কথা বলছি, যে পয়সা নিয়ে ডিম্যান্ড করে। এমনি স্কুল বা কলেজে কোনো হঠাৎ করে ভালো লাগা বা পছন্দ? তো দেখ, ইয়ং বয়সে তো অনেকের ভালো লাগে বা এগোয় নিয়ে আসে কথা। অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকে আমি এই সবাই জানে আমার বন্ধুরা, যে আমি একটু মেয়েদের থেকে দূরেই থাকতাম। আচ্ছা, সবাই জানে। এর ফলে আমি ছোটোবেলা তাহলে এমনি তাহলে বলা যায় তুই খুব শান্ত ছিলি, মারধর খেতিস না, স্কুলেও মার খাসনি? হ্যাঁ, স্কুলে মার খেয়েছি অনেক। কেন স্কুলে মার খেয়েছি? দুষ্টুমি বলতে খুব মারকে বলতে কি, মানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, মানে ক্লাস পালাতিস নাকি? না, কেউ হয়তো টিচার চলে গেল, লাফ দিয়ে বেরিয়ে গেলাম। আচ্ছা, তখন একটা টিচার চোখে পড়ে গেল, এই খেলছে এরকম লাফালাফি করছে, ওর একটা থাপ্পড় মেরে দিল। সে আমাদের বাড়িতে মার খেতিস কারোর কাছে? বাড়িতে বাবা খুব একটা মারতো না, বাবা আমার মারতোই না বলতে গেলে। কাকা আমার খুব রাগী ছিল। হ্যাঁ, কাকার থেকে একটা গাইড পেয়েছিলাম লেখাপড়ার। আমার কাকা সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করতো। আমার কাকা এমএসসি কেমিস্ট্রি ছিল তখনকার দিনে। যাই হোক, একটা গাইড। তুই এবারে গেলি না কেন আবার দেখাতে? আবার দেখাতে সত্যি কথা বলতে, যে আমি আমার রিসেন্টলি আমার ছেলেমেয়ের পরীক্ষা ছিল এই ইয়েতে। সামনে বছর কবে হবে মনে আছে তো? ওটা আমি ডেটটা দেখে আমার 4 জানুয়ারি। 4 জানুয়ারি অবশ্যই আসিস। আচ্ছা, এই যে আমাদের সহৃদয় যে পরিকল্পনা বা সহৃদয় যে কাজকর্ম চলে, বা আগামী বছর আমাদের যে স্কলারশিপ দেওয়ার চিন্তা ভাবনা হয়েছে, ঠিক আছে, এই সহৃদয় সম্বন্ধে তোর কোনো বিশেষ প্রস্তাবনা? হ্যাঁ, এই যে আমি বহুদিন ধরে এটা বলবো ভাবছি, যে এই সহৃদয় প্রকল্পটা এত সুন্দর। সত্যি কথা বলতে, এটাকে যদি আমরা সঠিকভাবে এগিয়ে নিতে পারি, সমাজের অনেক অবহেলিত শিশুরা আছে, ছেলে মেয়ে, যাদের ব্রেন আছে অথচ তারা তাদের ব্রেনকে ইউটিলাইজ করতে পারছে না। যেটা আমি ফিল করেছি, এক সময়ে আমি অনেক কিছু ইউটিলাইজ করতে পারতাম না, যদিও আমি সেগুলোর আমার স্কিল ছিল। যাই হোক, সব করার সুযোগ আসে না। আমরা যদি এরকম কিছু ব্রেনই ছেলে মেয়েকে এভরি ইয়ার আমরা যদি সঠিক পথ দেখাতে পারি। যেটা এবার যেটা ধরা হয়েছে, আমাদের প্রথম মানে পাইলট প্রজেক্ট যেটা ধরা হয়েছে, সেটা হচ্ছে আমরা চাকদা ব্লকটাকে আগে
পছন্দ করছি। চাকদা ব্লক থেকে সমস্ত চাকদা ব্লকে 24টা স্কুল আছে, তার মধ্যে থেকে একটি ছেলে এবং একটি মেয়েকে স্কলারশিপ দেওয়া হবে। এমন নয় যে সে হায়েস্ট নাম্বার পেয়েছে, কিন্তু সে প্রমিজিং, মানে মেধা যেন অর্থের আলে চাপা না পড়ে যায়, সেই উদ্দেশ্যে স্কলারশিপ। মানে দারিদ্রতার জন্য পড়তে পারছে না এরকম ছেলেকে আমরা স্কলারশিপ দেবো, ছেলে বা মেয়েকে স্কলারশিপ দেবো, এরকমই চিন্তা করা আছে। এই বিষয়ে আমার একটা কথা আছে, আমরা দারিদ্রতা দেখলাম ঠিক আছে, মেধা দেখলাম ঠিক আছে, এবার আমাদের ব্যালেন্সটা দেখতে হবে। ব্যালেন্সটা কি বলেছি, এটা কিন্তু অনেকেই ভুল করে। অনেকে ভাবে ও গরিব আছে ওকে টাকা দিয়ে দে, কিন্তু দিস ইজ নট কারেক্ট। অনেকের টাকা আছে, টাকা নেই, সে ভাবছে আমি টাকার থাকলে আমি সেটাকে ইউটিলাইজ করতে পারবো, তাকেই দেওয়া উচিত যে ওটাকে ইউটিলাইজ করতে পারবে এবং ইউটিলাইজ করে সমাজের কিছু করার জন্য তার মাথায় থাকতে হবে এরকম ধরনের। এবারে দেওয়া হবে মাধ্যমিক পরীক্ষার্থীকে, মানে 26-এ মাধ্যমিক পরীক্ষার্থী মাধ্যমিক যা পাস করছে সেরকম দুজনকে দেওয়া হবে। হ্যাঁ, এবং এটাও হতে হবে, শুধু আমি লেখাপড়া করলেই বড় হয় এরকম বলা উচিত না। আমি বলছি তার মধ্যে এরকম এই যে আমাদের যে মানুষ, এই মানুষের মধ্যে যে হিউম্যানিটি, এটাও তার মধ্যে থাকতে হবে। যে আমি একটা স্কলারশিপ পেয়ে একটা পড়াশোনা করে যেই চাকরি পেয়ে গেলাম আমি এটাকে ভুলে গেলাম। আমি এই আমাদের জন্য টেস্ট কিছু নেওয়া উচিত, যে আমার যেটা মনে হয়। কারণ আরে আমি তো লাখ লাখ কোটি কোটি ছেলে মেয়ে পড়ে আছে, সবাইকে তো দেওয়া সম্ভব না, আমাদের ক্যাপাবিলিটি। আবার সবাইকে দিলেও কেউ হয়তো এটার ফায়দা নেবে, দেখা যাচ্ছে টাকা পয়সা দিয়ে পড়াশোনা করে আর আমাদের চিনতেই পারলো না। সুতরাং তার মধ্যে তার মানে হচ্ছে তার মধ্যে সেই গ্রোথটা হলো না। তার মানে কি হিউম্যানিটি গ্রোথ, কারেক্ট, গ্রোথ অফ হিউম্যানিটি। আমি এটা যখন লেখা হবে, গ্রুপে লেখা হবে, ঠিক আছে, মানে গ্রুপে এবার আবার দেখা যাবে স্বরলিপিতে, আর কি স্বরলিপিতে যে সমস্ত প্রস্তাবগুলো নেওয়া হয়েছে, কিছু নতুন প্রস্তাব গৃহীত হয়েছে, নতুন বন্ধুরা বলছি, মানে নতুন প্রস্তাব এসেছে সেগুলো গৃহীত হয়েছে, তার মধ্যে এটা একটা। তো এটা লেখা হবে, তুই এই মন্তব্যগুলো যদি আমি ভুলে যাই মন্তব্য লিখবি। সবাইকে বলছি যে ওয়ার্কিং কমিটি বলে আলাদা বলে কিছু নেই। ওয়ার্কিং কমিটি শুধু স্টিয়ারিং একটা, যে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যে কোনো কাজের পজিটিভ অস্তর্থক সমালোচনা হোক, তাতে প্রগতি বাড়বে। প্রগতি আমার বা রঞ্জন নয়, প্রগতি আমাদের গ্রুপের, প্রগতি আমাদের সার্বিক প্রগতি। কাজে সবাই লিখবি যে কী করলে আরও ভালো হতে পারে। বারবার জিজ্ঞেস করা হয় যে গ্রুপের প্রগতি বা গ্রুপের উন্নতি আরও কী করে হতে পারে। হ্যাঁ, এর জন্য একটা কোশ্চেনিয়ার যদি আমরা কোনো এক্সপার্টকে দিয়ে করতে পারতাম না, যে যাদেরকে আমরা স্কলারশিপ দেবো তাকে তুমি একটা কোশ্চেনিয়ারও সার্ভ করতে পারো। কারণ আমি যখন ওই ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে কাজ করতাম, দেখতাম যাদের নাকি মানসিক পরীক্ষা করা হতো, যে তারা কি চায় অ্যাকচুয়ালি এবং তাদের ট্যালেন্টটা কোন দিকে, যে শুধুমাত্র যে একটা কমার্শিয়াল মেন্টালিটিতে নিয়ে গিয়ে যাবো আর কিছু না, এরকম কি না আরও কিছু আছে তার মধ্যে, সেসব কিন্তু খুঁজে দেখা উচিত। নাহলে কিন্তু আমাদের পুরো ইনভেস্টমেন্টটাই নষ্ট হবে। কারণ কি, ইনভেস্টমেন্ট এমন জায়গায় করতে হবে যাতে ফার্দার পরবর্তীকালে তারাই আমাদের আরও ফার্দার ইনভেস্টমেন্টের সুযোগ করে দেবে। কারণ তাদের মধ্যে যদি আমরা এই বিদ্যাটা না দিতে পারি, তাহলে কি হলো, আমরা সঠিক জায়গায় ঘা করতে পারলাম না। তাহলে কি কথাগুলো শুনবো, ওকে দিয়ে যদি আমি আরও কিছু ভালো কাজ করাতে পারি, তাহলে আরও দুটো ছেলের উন্নতি হলো, বুঝতে পারলাম। কারণ সে তখন আরও প্রমোট করবে, দ্যাট দিস উইল গিভ এ বুস্ট ফর ফার্দার প্রমোশন অফ দ্য প্রজেক্ট। খুব ভালো কথা, খুব ভালো কথা। এগুলো নিয়ে আরও বিস্তারে, মানে এই বিষয়ের ওপরে, মানে জ্ঞান কেতন যেটা নাম দেওয়া হয়েছে স্কলারশিপটা, এটার উপরে বিস্তারিত সমালোচনা হবে। তখন এই তর্কগুলো উদ্রেক করবি, তখন সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে যে আরও ভালো কীভাবে হতে পারে। ব্লাইন্ডলি যেন কোনো সিলেকশন না হয়, না 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 না, যে হ্যাঁ নিডি তো হতেই হবে, যে নিডি তাকে তো দিতেই হবে। আমরা আগে একটা ফর্ম তৈরি করছি, একটা বুকলেট তৈরি করছি, সেগুলো গ্রুপেও দেওয়া হবে, প্রত্যেকটা বন্ধুর সমালোচনা হবে, তারপর সেগুলো স্কুলে সার্কুলেট করা হবে। এটা একটা বিরাট প্রজেক্ট, এক্সপার্টের সাহায্য নেব, যে নেওয়া যেতে পারে। কারণ যদি ঠিক হয় যে এরকম শুধু আমি যাকে দিচ্ছি সে ব্লাইন্ডলি আমাদের সুযোগটা নিয়ে এখান থেকে অ্যালুফ হয়ে গেল, তাহলে কী হলো ব্যাপারটা? না, তাহলে তো কোনো লাভ হলো, লাভই হলো না, প্রজেক্টটা তো ওখানেই থেমে গেল। কারণ আমাদের উদ্দেশ্য যে মেধাটাকে অগ্রগতি দেওয়া, এবং ও যাতে এই জিনিসটাকে প্রমোট করতে পারে আরো। ঠিক, একদম ঠিক। আচ্ছা, এইসবের মধ্যে একটা অন্য প্রশ্ন বলি। আচ্ছা, জীবনে তুই যা সন্তুষ্টি সেইভাবে চাকরি করছিস,
সংসার করছিস, এর মধ্যে না পাওয়ার আক্ষেপ কিছু আছে? পাসনি এরকম কিছু আক্ষেপ, মানে জীবনে, মানে তোর জীবনের প্রতি আক্ষেপ, যে ধর আমি যদি এটা পারতাম, পেতাম, তাহলে এটা হতে পারতাম, হ্যাঁ, আমার ভাগ্য আমার সহায় ছিল। আমি বলবো না যেটা, হ্যাঁ একটা আক্ষেপ হয়, যেমন আমার অনেক বন্ধু একজন আছে সায়েন্টিস্ট হয়ে গেছে, তারা আমার বাড়িতে এখানে বসে একসঙ্গে লেখাপড়া করতাম। আচ্ছা। হ্যাঁ, এমনকি দেখতাম রাত 10টা 11টার সময় হট করে চলে আসতো আমার বাড়িতে। তারা বড় বড় জায়গায় চলে গেছে এবং ওদের বন্ধুত্বটা খুব ভালো পেয়েছিলাম। আর ভেবেছিলাম যে এই লাইনটা খুব পেয়েছি, এই লাইনটা তো আমি, এই লাইনের তো একটা পার্ট পেয়ে গেছি, কারণ সায়েন্টিস্ট, আমাদের অনবরত সায়েন্টিস্টদের সঙ্গে ওঠা বসা করতে হয়। হ্যাঁ, যদি ওই রকম লেভেলে আরেকটু পড়াশোনা করতে পারতাম, তাহলে বোধহয় আরও একটু ফ্লারিশ করতে পারতাম। আচ্ছা, এটা তো আক্ষেপ থেকে। হ্যাঁ, আক্ষেপ, কারণ সেটা হয়তো আমি পারিনি, কারণ আমার ফাইন্যান্সিয়াল সাপোর্ট ছিল না ওই সময়, খুব প্রবলেমে আমি মানুষ হয়েছি। নাহলে, কারণ আমার কাছে কোনো ফ্যাক্টরি ছিল না তখন ওই সব কোর্স করা, ঠিক আছে। যাই হোক, আমার তখন ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাইনি, আমি একটা প্রবলেমে পড়ে গেছিলাম। সে যেমন আমরা সাপোর্ট দিই এখন লোককে, এই জন্য তো ভাবি যে নিজে অনেক সময় নিজে যদি তুমি বিপদে না পড়ো, লোকের বিপদ তুমি বুঝতে পারবে না, তার মধ্যে কি সাফারিংসটা। সত্যি কথা। এমনি যেদিনকে অফিস থাকে না, সেদিনকে মানে একটা অলস দিন তুই কীভাবে কাটাস? অলস দিন বলতে, আমি তো সোম থেকে শনিবার হাফ ডে থাকে, মাঝে মাঝে সেকেন্ড স্যাটারডে ফোর্থ স্যাটারডে ছুটি থাকে আমার। ওই ছুটির দিনগুলোতে ওই চেষ্টা করি ছেলে মেয়ের সঙ্গে, ওয়াইফের সঙ্গে কাটাতে, কিন্তু সব দিন হয়ে ওঠে না, যতটা পারি দেই। যদি তোকে তোর পছন্দ বা তোর চাহিদা মতো তোকে সব কিছু তোকে প্রোভাইড করা হয়, তাহলে একটা আদর্শ দিন, মানে পুরো মন খুশি করা একটা দিন তুই কীভাবে সাজাবি? মানে তোর যা চাই তুই তাই পাবি, সব কিছু তোর জন্য প্রোভাইড, তাহলে একটা তোর নিজের পছন্দের মতো দিন কেমন হওয়া উচিত? 10টার সময় ঘুম থেকে উঠবি? 10টার সময় ঘুম থেকে উঠতে হবে সেটাই বলছি না, না আমি বলছি মানে কি একটা, মানে মনের মতো দিন কীরকম হবে? একটা মনের মতো দিন, তোর মনের মতো দিন কীরকম হবে? এখন মনের মতো দিন বলতে আমি সেটাই বোঝাই যেখানে সব মন একসঙ্গে কনসাইড করবে। আমি একা যদি মনের মতো ভাবি, তখন কিন্তু আমি স্যাটিসফ্যাকশন পাবো না, কারণ দেখা গেল যে আমার ফ্যামিলির লোকরা যদি সেদিনকে, গুড রেফারেন্স, একা যদি সন্তুষ্ট হয় সবাই হয়তো পেল না। বাহ 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 বাহ। এখন তাদের থেকে একটা প্রপোজাল যদি আগের থেকে নিয়ে রাখতে পারি যে এই দিনে এই জিনিসটা করবো, এবং আমিও এমনও করেছি, আমার হয়েছে এরকম। মানে তুই তার মানে একা কাটাবি না? না, একা কাটাতে চাস না। একটা কথা আছে, সলিটিউড লাইফ হ্যাজ নো চার্ম, হ্যাজ নো এনি চার্ম। এবং সবাইকে নিয়ে যারা নাকি কাটাতে পারে, তার চেয়ে আনন্দ আর বেশি হয় না। এবং আমি ছোটোবেলা থেকেই একটু মানে আনন্দে থাকতে চাই, একাকিত্ব নয়। আমি এখনও, আমি বোর্ড থেকে যাই হোক নিজে বাড়িতে একটু গান টান করি, বাচ্চাকে তবলায় দিয়েছি, ওর দেখা দেখি আমি একটু তবলা বাজাই টুকটাক এখনও। বাহ বাহ, সত্যি সরল খুশি। হ্যাঁ, আমি 50-60টা রবীন্দ্রসঙ্গীত, মানে ঘুরতে ঘুরতে যাস? আমার রবীন্দ্রসঙ্গীতের এখনও ডায়েরি দেখাতে পারি, 50-60টা গান আমি তুলে ফেলেছি, ঠিক আছে। বেড়াতে বেড়াতে যাস? হ্যাঁ, এই রিসেন্টলি তো বেরিয়ে এলাম আমি, 3-4টে স্টেটে একবারে ঘুরে এলাম, আবার ইচ্ছা আছে নেক্সট ইয়ারে যাবো আরও কয়েকটা স্টেটে। আচ্ছা, এই যে আমাদের গ্রুপে অনেকে কথা বলে বা অনেকে কথা বলে না, চুপ করে থাকে, এইবার তোর কি ওই ব্যক্তি? তুইও বিষয়টা কথা বলিস না? হ্যাঁ, এবার আমি বলছি, আমি বলি না, আবার হঠাৎ এবারে বলেছি। হ্যাঁ, এবারে ব্যাপারটা হচ্ছে যে অনেকের অনেক রকমের ইয়ে থাকে যে কখন কথা বলবো না বলবো, আমি একটু আসল পয়েন্টে ঘা করতে চাই সবসময়, যে আচ্ছা আমি সত্যি কথা বলতে যেখানে এফেক্টিভ কিছু হবে আমি সেখানেই কথা বলি, তাছাড়া বলি না। এটা আমার ছোটোবেলা থেকে একটা হ্যাবিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কারণ আমি একটা অর্গানাইজেশন এসছি, তাকে যদি আমি এফেক্টিভ কিছু না দিই, শুধু তো আমি এখানে ঘুরতে আসিনি বা লাফালাফি করতে আসিনি, তাকে তো আমার একটা এফেক্টিভ কিছু দিতে হবে বা এফেক্টিভ জায়গায় নেওয়ার চেষ্টা করতে হবে। হয়তো 100% দিতে পারবো না, 1%, 1/2%, যাই হোক না কেন, সেই রকমভাবে আমি কথা বলি। সবাইকেই বলি, আমরা এতগুলো জীবনের স্বর্ণজয়ন্তী পার করে এসেছি, এতগুলো না, একটি স্বর্ণজয়ন্তী পার করে এসেছি, এমন অবস্থায় এসে এই একটা গ্রুপ, এতগুলো ছেলে মেয়ে, কত নতুন চিন্তা ভাবনা, কত নতুন দর্শন, সেই নিয়ে কথা হোক, অস্তাত্মক আলোচনা হোক, এমনটা ওই যেটা বললো এফেক্টিভ প্রগতিমূলক, যেটা আলোচনা তো শুধুমাত্র
তার্কিক বিষয় নয়, আলোচনা একটা মনের বিনোদন, যাতে আমার জীবনটা আরও সুখের হয়। যেটা বলল, সলিটিউড লাইফ হ্যাজ নো চার্ম। ডেফিনেটলি যদি বন্ধুরা নাই থাকে, তাহলে যা কিছু অর্জন করলাম তা কিছু উপভোগ করা যায় না। বন্ধুদের দরকার, সেই জন্যই 18 আর্টিস্ট। আজকে আনন্দঘন অনুষ্ঠানটা এখানেই শেষ করলাম। আবার অন্যদিন অন্য কারোর সাথে কথা হবে। বাই।